আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, অনেক সময় যুদ্ধ হলে ঢাকা তোলপাড় হয়ে যেত। হেফাজত মিছিল করত, চরমোনাইয়ের যারা লোকজন আছে মুগুর নিয়ে মিছিল করত, জামাত মিছিল করত, বায়তুল মোকাররমের উত্তর গেট মানে বিভিন্ন ইসলামী সংগঠনের তাদের যে স্লোগান মিছিল মিটিংয়ে ভরপুর থাকতো। কিন্তু এবার কি হলো? এবার সব কিছু নীরব এবং নিস্তব্ধ। এবার কেবলমাত্র জামাতের একটি খণ্ডিত মিছিল হয়েছে, খুব অল্প কয়েকজন লোক, এবং সেই মিছিল থেকে অদ্ভুত সব, যাকে বলা হয়, স্লোগান দেওয়া হয়েছে। তো যে স্লোগান দেওয়া হয়েছে সেটা নিয়ে মূলত আজকের এই আলোচনা করব, এবং এই স্লোগানের যে মনস্তাত্ত্বিক দিকগুলো রয়েছে, ইতিবাচক নেতিবাচক, সামনে পিছনের যা কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমত হলো যে নর্মালি ইসলামী কোনো রাষ্ট্রে যখন কোনো আক্রমণ হয়, বিশেষ করে আমেরিকা বা ইসরায়েল, তখন বাংলাদেশ ক্ষোভে ফুঁসতে থাকে, প্রচণ্ডভাবে ক্ষোভে ফুঁসতে থাকে। কিন্তু এইবার হয়নি। এবার হয়নি, কেন হয়নি? এবারে যারা ইসলামিস্ট রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কি ইসরায়েলকে ভয় পাচ্ছে? তারা কি আমেরিকার দালাল হয়ে গেছে? নাকি তারা নরেন্দ্র মোদীর অনুচর হয়ে গেছে? আপনারা জানেন যে ইসরায়েলের সাথে নরেন্দ্র মোদীর একটা নিদারুণ, যাতে বলা হয়, সম্পর্ক আছে, এবং এখানে ভারত ডুয়েল খেলছে। মানে তারা ইরানের দুর্বলতার সুযোগ নিয়ে কম দামে ইরানের যত রকম পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট, সিএনজি, সিএনজি তো নয়, এলএনজি, পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের মধ্যে আবার ডিজেল, অকটেন, রিফাইন্ড, নন রিফাইন্ড, তারপর শেষে পিভিসি রেজিন থেকে শুরু করে অন্যান্য যে সকল পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট রয়েছে সব তারা পানির দামে কিনছে। আবার ইরানের যে জাত শত্রু, সেই ইসরায়েল, তাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক, এবং সেই সম্পর্কটা কোন পর্যায়ে, যে অ্যাপস্টেইন কেলেঙ্কারি কাহিনী আপনারা শুনেছেন, সেই অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে মিস্টার নরেন্দ্র মোদী, তার একটি কাহিনী প্রকাশিত হয়েছে। সেটা হলো তিনি যখন সেই তেল আবিবে গিয়েছিলেন ইতিপূর্বে, সেই তেল আবিবে গিয়ে নেতানিয়াহুকে খুশি করার জন্য তিনি সেখানে নেচেছেন। বোঝার চেষ্টা করেন যে নরেন্দ্র মোদী, তিনি সেখানে কি মাইকেল জ্যাকসনের মতো ব্রেক ড্যান্স দিয়েছেন, নাকি ধ্রুপদী, ভারতীয় যে ধ্রুপদী সঙ্গীতে যে উদয় শঙ্কর কিংবা পণ্ডিত বিরজু মহারাজ, তারা যে নৃত্য করেন সেইভাবে তিনি কি নেচেছেন কিনা, নাকি ওই অনেকটা সুফি কায়দায় যেভাবে ঘুরে ঘুরে নাচে সেভাবে নাচেন কিনা, এরকম নিয়ে অসংখ্য ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আবার এইবার যখন ইসরায়েল আক্রমণ করলো আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানে, তার কয়েকদিন আগে নরেন্দ্র মোদী সেখানে গেলেন, এবং তার বন্ধু নেতানিয়াহুর সঙ্গে আরে কি খোশ আলাপ, এবং তিনি ভারতে ফিরে আসার পরপরই দেখা গেল যে ইসরায়েল ইরান আক্রমণ করেছেন। এবং এখানে আরেকটি খবর হলো যে ইসরায়েল তার যে সামরিক সরঞ্জামাদি, ড্রোন থেকে শুরু করে অন্য যে সকল কৌশলগত অস্ত্র, চিপস, তা প্রায় সবই এখন ভারতে উৎপন্ন করছে। এবং তাদের যে প্রধানতম বন্দর হাইফা বন্দর, এই বন্দরটি এখন ভারতের আদানি গ্রুপ তারা পরিচালনা করে, নরেন্দ্র মোদীর রাইট হ্যান্ড। তো কাজেই ভারত থেকে সামরিক সরঞ্জামাদি তৈরি করে নিজেদের জাহাজে করে নিরাপদে তারা হাইফা বন্দরে পৌঁছে দিবে, এবং সেই ভারতীয় অস্ত্র দিয়ে আবার ইসরায়েল সরাসরি আক্রমণ করবে। এই গেল এক। আবার অন্যদিকে ইরানের ভিতরে রাস্তাঘাট, বন্দর নির্মাণ থেকে শুরু করে বিশাল বিনিয়োগ রয়েছে ভারতের। তো এখানে আসলে ভারতের যে চাণক্য নীতি, এটা আমরা বুঝতে পারি না। বাংলাদেশেও ঠিক একই অবস্থা। এখন বলা হয়ে থাকে যে বাংলাদেশে সব কিছুই ভারত এবং আমেরিকার নিয়ন্ত্রণে চলছে, সরকারি দল, বিরোধী দল, এমনকি সামনে যে রাষ্ট্রপতি হবেন তাও ভারতের গ্রিন সিগন্যাল লাগবে। তারপর এখন যে রাষ্ট্রপতি আছেন তাকে সরাতেও ভারতের গ্রিন সিগন্যাল লাগবে। আর এখন যে ভারতের যে গ্রিন সিগন্যাল, সেই গ্রিন সিগন্যালের উপর ভিত্তি করেই বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখানে আছেন। কাজেই
আমাদের দেশের যে সকল মোল্লারা আছেন, মাওলানারা আছেন, যারা কথায় কথায় জিহাদ করেন, কথায় কথায় আকাশ থেকে আবাবিল পাখি ধরে নিয়ে আসেন, কথায় কথায় মানুষকে অভিশাপ দেন, এবং এরা এতটা শক্তিশালী যে বাংলাদেশে বসে ফু দিয়ে তারা মক্কা শরীফের মোমবাতি নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু যে আমাদের রুমিন ফারহানা নামক একজন রাজনীতিবিদ আছেন, রায়বাগিনী, তার হাঁস মার্কাতে হাঁস মার্কার সঙ্গে এরা পারেন না। একেবারে রাম ধরা খান একটা রমণীর কাছে এবং রমণীর হাঁস মার্কার কাছে তারা নাস্তা নাবুদ হয়ে যান। কিন্তু তারা এত শক্তিশালী, তারা যে কোনো সময় পৃথিবীর যে কোনো শক্তিশালী পরমাণু বোমা তারা ফিনিশ করে ফেলতে পারেন। আওয়ামী লীগ জমানাতে তারা দেখেছি এই ভারতের রাষ্ট্রদূতকে তারা তাড়িয়ে দেবে, ভারতের যে কার্যালয় রয়েছে, রাষ্ট্রদূতের কার্যালয় রয়েছে, অ্যাম্বাসি রয়েছে, সেটাকে উড়িয়ে দেবে। তারপর আমেরিকান রাষ্ট্রদূতদের যে কার্যালয়, বাসভবন ঘেরাও করবে, যেটিকে ঢাকার লালকেল্লা বলা হয়, সেটা ঘেরাও করবে। এরপরে কি বড় বড় মিছিল, এবং তাদের সেই মিছিলগুলোর বৈশিষ্ট্য আছে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে তারপর শেষে তারা করে কি এই মৎস্য ভবন যায়, মৎস্য ভবন থেকে আবার জিকির করতে 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 বায়তুল মোকাররমের উত্তর গেট হয়ে যায়। এবং এদের ভাবসাব দেখলে মনে হয় যে তারাদের ক্ষমতার কোনো শেষ নেই। কিন্তু এই সময়টিতে এসে অলানে ছাড়েন তারা সবাই চুপচাপ হয়ে গেছে। এটা কি ইসরায়েলের ভয়ে, ভারতের কারণে, নাকি ইরান যে একটা শিয়া রাষ্ট্র, আমাদের দেশের বেশিরভাগ যারা সুন্নতি মুসলিম তারা মনে করে শিয়ারা মুসলমান নয়, তারা কাফের এর চেয়েও খারাপ, কাজে ওরা মরতেছে ভালো, মরুক, ওরা ইহুদির চেয়েও খারাপ। এই কারণে হতে পারে। কিন্তু এইবার সেই ইরান আক্রমণ নিয়ে ঢাকা শহরে এরকম আমরা কোনো হম্বিতম্বি দেখিনি ইসলামিস্টদের। তো এই গেল একটা পার্ট। কিন্তু তারপরেও জামাত কেন এরকম একটা মিছিল করলো, বড় করে না করলো, ছোট একটা মিছিল করলো? এর কারণ হলো জামাতের এটা করতে হবে। করতে হবে হলো জামাত আসলে সরকারকে নাস্তানাবুদ করতে চায়, তারেক রহমান সাহেবকে গালি দিতে চায়, ভীষণ রকম গালি দিতে চায়। কিন্তু গালি দেওয়ার জন্য তারা কোনো সুযোগ পাচ্ছে না। তারা যেভাবে মানে সরকারের খুঁত ধরার জন্য চেষ্টা করছে, তারেক রহমানের খুঁত ধরার চেষ্টা করছে, ঠিক সেই খুঁত পাচ্ছে না। তো সেখানে হঠাৎ করে তারা যখন দেখলো যে এরকম একটা আক্রমণ হয়েছে, তখন সেক্ষেত্রে তাদের কর্মীরা রাজপথে মিছিল করছে যে ইরানে হামলা কেন, তারেক রহমান জবাব দেয়। এখন বলেন তো এর যে হাস্যকর কোনো বক্তব্য আছে, যেখানে আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান তার দলের একজন সন্ত্রাসীকে তিনি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করার মতো কার্যক্ষমতা অর্জন করতে পারেননি। প্রকাশ্যে চট্টগ্রামের মতো একটি ব্যস্ত দ্বিতীয় বৃহত্তম মহানগরীর ধনাঢ্য ব্যবসায়ীর বাড়ির সামনে, স্মার্ট গ্রুপের মালিকের বাড়ির সামনে AK-47 দিয়ে যেভাবে গুলাগুলি হলো, সেই গুলাগুলির প্রেক্ষিতে এখনো পর্যন্ত যেখানে ধরা যায়নি কাউকে, সেখানে আমাদের তারেক রহমান সাহেব তিনি উত্তর দেবেন জামাতের কাছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু কেন ইরানে আক্রমণ করছে। পাগলের যে মাথা খারাপ, এটা এরকম স্লোগান না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, তারা এই যে স্লোগান দিচ্ছে, এটা মানুষের অনেকে হাসছে, অনেকে কৌতুক করছে। কিন্তু আমি এর মধ্যে যে জামাতের এবং শিবিরের যে মনস্তাত্ত্বিক বিষয়াদি দেখতে পাচ্ছি, সেই মনস্তাত্ত্বিক বিষয় হলো তারা আসলে এই গত 17 মাসে তারেক রহমান সাহেবকে একটা পিঁপড়ার মতো মনে করেনি। তারা তারেক রহমান সাহেবকে পাত্তাই দিতে চায়নি। তারা তারেক রহমান সাহেবকে প্রাণ ভরে গালাগালি করেছে। 1, 2, 3, 4 তারেক রহমানের ঢ্যাস মার, 1, 2, 3, 4 তারেক রহমানের ঢ্যাস মার। তারপরে মানে টিনের ছেলে কাউয়া, সারেক তারেক আমার ঢাউয়া। আমি ঢয়ের জায়গায় অন্য একটা জিনিস বসায় নেন। তো এই সমস্ত কথাবার্তা বলে তারা খুব আনন্দ পেত, এবং তারা মনে করতো যে এই ধরনের গালাগালি শুনে তারেক রহমান সাহেব ভয় পাবে এবং তিনি আর বাংলাদেশে আসবে না। তো যাই হোক, তিনি বাংলাদেশে আসছেন, তো শুধু আসেন নাই, প্রধানমন্ত্রী হয়ে গেছেন। এখন জামাতের যারা লোকজন তাদের তো ভীষণ রাগ, এটা কি হলো, এটা কথার কথা হলো, আমরা যেখানে প্রধানমন্ত্রী হব, আমরা যেখানে দেশ চালাবো, আমরা তারেক রহমান সাহেবকে না, মির্জা ফখরুলকে না, সালাউদ্দিন সাহেবকে বিরোধী দলীয় নেতা বানাবো, এটা আমরা সিদ্ধান্ত দেব। অনেকটা
শেখ হাসিনার মতন করে। রওশন এরশাদ হবে না জিএম কাদের হবে নাকি এরশাদ সাহেব হবে, এটা সিদ্ধান্ত সবসময় শেখ হাসিনা দিতেন। তো এইভাবে জামাতের যারা লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসে, তারপরে সেই আলী রিয়াজ সাহেবের সাথে বসে তারা এরকম ঘুরু করতেন সারাক্ষণ যে কী করে মানে একটি মানে শক্তিশালী নব্য ফ্যাসিবাদ চালু করা যায়, নব্য মবতন্ত্র চালু করা যায়, যে মবের ভয়ে তারেক রহমান সাহেব বাংলাদেশে পাড়া দিতে সাহস পাবে না। কিন্তু তাদের সে স্বপ্ন বাসর ধূলিসাৎ করে তছনছ করে দিয়ে যেভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন এবং আসার পরে তিনি যেভাবে একটা ক্রেজ তৈরি করে ফেলেছেন, যেভাবে একটা তারেক জ্বর সারা বাংলাদেশে শুরু হয়েছে, এতে করে বলেন তো আপনি যদি সুস্থ স্বাভাবিক হন এবং আপনি যদি জামাত শিবির হন, আপনার কি মেজাজ গরম হবে না? আপনার কি পেট খারাপ হবে না? আপনার কি দুঃস্বপ্ন হবে না? আর এই অবস্থায় মানুষ কি করতে চায়? কিছু যদি করতে না পারে, ধরেন আপনার একজন প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী, ধরুন আপনি মুরগি নিয়ে ৩-৪টা মুরগির ডিম নিয়ে বসে আছেন বা মুরগির বাচ্চা নিয়ে বসে আছেন, খুব আদর করে বসে আছেন, বা আপনার বিড়ালের একটা বাচ্চা হয়েছে সেটা নিয়ে খেলছেন, নবজাতক বিড়ালের বাচ্চা আপনার সাথে মিউ মিউ করছে, ভীষণ রকম আপনি আনন্দ উপভোগ করছেন। হঠাৎ করে আকাশ থেকে একটা বাজ পাখি, আমাকে যেটাই বলি চিল, বা যেটার ভালো নাম হলো ঈগল, তো জানেন ঈগল তো খুব শিকারী, সে একেবারে আকাশ থেকে এসে ছো মেরে আপনাকে বেকুব বানিয়ে সেই যাকে বলা হয় আপনার সেই বিড়ালের বাচ্চা মুরগির বাচ্চা শুধু নিলই না, সে করল কি সেই মুরগির বাচ্চা নেওয়ার সঙ্গে সঙ্গে তার ধারালো নখের সঙ্গে আপনার লুঙ্গিতে টান পড়ল। এখন লুঙ্গিতে টান পড়ার পরে আপনার লুঙ্গি খুলে গেল, আপনার শরীরে কম্পন তৈরি হলো, আপনার মাথা খারাপ হয়ে গেল, তো চিল উড়ে গেল, সে আপনার লুঙ্গিটাও নিয়ে গেল সঙ্গে সঙ্গে। আপনি ওই অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনার মনের মধ্যে কী একটা প্রতিক্রিয়া হবে। আপনি যদি জঙ্গলে থাকেন এক ধরনের প্রতিক্রিয়া হবে, আপনি যদি ফসলের মাঠে থাকেন এক ধরনের প্রতিক্রিয়া হবে, নির্জন জায়গায় থাকেন আরেক ধরনের প্রতিক্রিয়া হবে। ছোট আপনি যদি নানার বয়সী হন, ছোটো বাচ্চা পোলাপা যদি আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরে থাকে, ওর মধ্যে যদি আপনার লুঙ্গি খুলে যায় আপনার কী অবস্থা হবে। আশেপাশে যদি আপনি যুবক হন, যদি রমণীরা বসে থাকে, ভাবিরা বসে থাকে, তখন আপনার কী অবস্থা হবে। ঠিক একই অবস্থা রাষ্ট্র ক্ষমতায় যখন একেবারে সাজানো গুছানো মেওয়া, আপনি যেটা নিষিদ্ধ ধরে নিয়েছেন যে মেওয়া খাবেন, এই সময় ছো মেরে কেউ আপনার মেওয়া নিয়ে যায়, তখনও আপনার মেজাজটা মানে প্রথমে আপনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, বেকুব হয়ে যান। বাংলায় আমরা যেটাকে বলি ভোদাই, আমরা ভোদাই হয়ে যাই। তারপর আস্তে আস্তে আমাদের রাগ হয়, রাগ হওয়ার পর আমরা দেখি যে এই রাগ তো উপশম করা যাবে না, এই রাগ তো খাটানো যাবে না, কাজেই কী করতে হবে, গালি দিতে হবে, ভীষণ রকম গালি দিতে হবে, একা একা গালি দিতে হবে। তো এরকম আমাদের যে একটা মনস্তাত্ত্বিক অবস্থা থাকে, তো সেই মনস্তাত্ত্বিক অবস্থার কারণেই বাংলাদেশে যারা যারা তারেক রহমান সাহেবকে গালি দিতে চাচ্ছেন, এই ইরানের এই ঘটনাকে কেন্দ্র করে তারা একটা সুযোগ পেয়েছেন। এই সুযোগে তারেক রহমান সাহেবকে কয়েকটা গালি দেওয়া যাক। আর গালি দিতে গিয়ে সেই তুই-তুকারি করা, এটা বাঙালির একটা স্বভাব। বাঙালি তো আসলে এখনও ভদ্রতা শিখতে পারেনি, তুমি বা আপনি বা একটা সহজাত নয়। তারা সাধারণত আমাদের দেশে যে গালিগুলো, এই গালিগুলোর আপনি চ্যাট জিপিটি গিয়ে দেখেন, তারপর শেষে এই জেমিনিতে গিয়ে দেখেন, আপনি আমাদের যে কোনো একটা অসভ্য গালি, সেই গালির ইংরেজি অনুবাদ জিজ্ঞাসা করেন, তো প্রথমে জিজ্ঞাসা করবে তোমার কি মেজাজ গরম, তুমি এই ধরনের প্রশ্ন কেন করছো। যেহেতু তুমি প্রশ্ন করছো মানে এটা ঠিক না, তবু উত্তর দিচ্ছি, কম্পিউটার আপনাকে বলে দিচ্ছে। এই হলো আমাদের দেশের গালিগালাজের আন্তর্জাতিক মান। আমাদের যে গালি, এগুলো শুনলে কম্পিউটার আছে, রোবট আছে, তাদেরও কিন্তু মাথা খারাপ হয়ে যায়, তারাও বুঝে আমরা অসুস্থ হয়ে পড়ি। তো সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ যখন খুব দুর্বল অবস্থায় থাকে, তারা কল্পকাহিনী তৈরি করে, যখন দুর্বল অবস্থায় থাকে তখন তারা গালি দেয়। আর সেই গালি এখন তারেক রহমান সাহেবের দিকে যেভাবে ছুটে আসছে ক্ষেপণাস্ত্রের আকারে, এটা আগামীতে অন্যান্য যে দলগুলো আছে তারা কেমন করে এই গালিটাকে কিভাবে ব্যবহার করে, তারা কি তারেক রহমান সাহেবকে গালি দেয়, না ট্রাম্পকে গালি দেয়, না নেতানিয়াহুকে গালি দেয়, সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।